স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট গারো পাহাড়ের পাদদেশে থাকা এই উপজেলা চোরাচালানকারীদের জন্য এখন নিরাপদ রুট। এ পথ দিয়ে চালান হতো মানবদেহের বিভিন্ন অঙ্গ ও মাথার খুলি। 12 মাথার খুলি ও 2 বস্তা কঙ্কাল নিয়ে গ্রেফতার হওয়ার পর এমন লোমহর্ষক বর্ণনা সহ অনেক অজানা কথা জানিয়েছে গ্রেফতারকৃত যুবক। শৈবাল দাসের ক্যামেরায় ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নোমান। বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরি করে বাপ্পির কাছে পাঠাতো চোরচক্রের সদস্যরা। পরে রাসায়নিক পদার্থ ব্যবহার করে নিজের বাসায় কঙ্কাল রাখত বাপ্পি। সেখান থেকে বিক্রি করা হতো দেশের বিভিন্ন স্থানে, এমনকি ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট দিয়ে এসব পাচার করা হতো ভারতেও। সে প্রকৃতপক্ষেই এই কবর থেকে এই মানবদেহগুলো তুলে একেবারেই নিষ্ঠুরতার সহিত সে এগুলি কেমিক্যাল যেটা দেখছেন এগুলিতে সে পচাতো। এই ব্যবসা যেভাবে করতেছে আমাদের নজরে ছিল। বাপ্পি এর আগেও কঙ্কাল সহ গ্রেফতার হয়ে জেল খেটেছে। জেল থেকে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে সে। নগরীর কালীবাড়িতে নিবাস হলেও আরকে মিশন রোড এলাকায় কঙ্কাল নিয়েই থাকতো এই যুবক। পুলিশ সুপার বলছেন, বাপ্পিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেশের বাইরে পাচারের বিষয়েও তদন্ত চলছে। অভিযোগ আছে যে এটা বিভিন্ন সময় পাচার হয়ে থাকে। আমরা সেটাই ফাইন্ড আউট করার চেষ্টা করছি। যেহেতু আমরা ধরতে পেরেছি, আমরা বিশ্বাস করছি যে ওরকম কোনো বিষয় থাকলে সেই লিঙ্ক আমরা পেয়ে যাব। বর্ডারে যাতে ইলিগালি যেতে না পারে সেটা দেখার জন্য বিজেপি আছে। সীমান্ত রক্ষী বাহিনী বলছে, কঙ্কাল পাচারের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়নি। এই ঘটনাটা যেটার কথা বলছে এটা আমাদের কাছে অফিসিয়ালি জানা নেই। চোরাচালান যে একেবারে জিরো সেটা তো আমরা বলার কোনো সুযোগ নেই, অবশ্যই হচ্ছে এবং সেগুলো তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি সেগুলো ধরার ব্যাপারে। রোববার রাতে আটক বাপ্পির সাথে শাকিল নামে আরেকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। ঢাকা বরিশাল রুটের যাত্রীবাহী সুন্দরবন 11 লঞ্চের ছাদে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশালে পৌঁছালে এর ছাদে ধোঁয়া নির্গমন পাইপের আড়াল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুন্দরবন 11 লঞ্চের সুপারভাইজার মোহাম্মদ সিরাজ জানান, ঢাকা থেকে ছেড়ে লঞ্চটি মঙ্গলবার সকালে বরিশাল পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে 3 তলার ছাদে ধোঁয়া নির্গমন পাইপের আড়ালে ওই যুবকের মরদেহ খুঁজে পায়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল নদী বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, ঢাকা বরিশাল নৌ রুটে এ ধরনের ঘটনা খুবই বিরল। কিভাবে ঘটলো এই ঘটনা এবং লঞ্চের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, আর এই মুহূর্তে পুলিশ কি বলছে? ধন্যবাদ আপনাকে রাশেদ। আসলে বরিশাল ঢাকা নৌ রুটে ঘটনা খুবই বিরল নয়, কারণ আপনি জানেন যে কিছুদিন আগে পারাবাত নামের একটি লঞ্চে কিন্তু কেবিনে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এবং প্রায়শই বিভিন্ন লঞ্চের বিভিন্ন জায়গায় মানে লাশ পাওয়া যায়। এই ঘটনাটি ঘটে যাচ্ছে এবং এই লঞ্চে যে ঘটনাটি ঘটেছে, ঢাকা থেকে বরিশালগামী লঞ্চটি ভোর 4টার দিকে বরিশাল নদীবন্দরে পৌঁছে। তো লঞ্চগুলো নদীবন্দরে পৌঁছার পর সাধারণত লঞ্চের যে পরিচ্ছন্ন কর্মীরা লঞ্চ পরিষ্কার করতে শুরু করেন এবং শুরুতেই তারা ছাদে অর্থাৎ ছাদ থেকে পরিষ্কার কার্যক্রম শুরু করেন। সকাল 6টার দিকে পরিচ্ছন্ন কর্মীরা আবুল কালাম নামে একজন পরিচ্ছন্ন কর্মী যখন লঞ্চের ছাদ ধোয়া মোছার কাজ করছিল তখন তার দৃষ্টিতে বিষয়টি আসে এবং তিনি লঞ্চের কর্তৃপক্ষকে জানান, সেখান থেকে পুলিশকে জানানো হয়। তো যতটুকু দেখা গেছে বা জানা গেছে যে যুবকের বয়স হবে 20 থেকে 25 বছরের মতো। তার শরীরের বিভিন্ন জায়গায় 6টি কোপ রয়েছে
রয়েছে ধারালো অস্ত্রের। যতটুকু পুলিশ ধারণা করছে যে লঞ্চটি বরিশাল নদীবন্দরে এসে পৌঁছার পর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে হত্যাকারী একাধিক ছিল এবং তারা ঠিক ধোঁয়া নির্গমনের যে পাইপ রয়েছে অর্থাৎ চিমনি বলে রয়েছে সেই চিমনির আড়ালে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে, সেটি কিন্তু আমরা এখান থেকে জানতে পেরেছি। আমরা একটু কথা বলবো এখানে যারা নৌ পুলিশ কর্মকর্তা রয়েছেন। জনাব হাবিব, একটু আপনারা সকাল থেকে ইতিমধ্যে তদন্ত করেছেন বা দেখছেন, কি ঘটছে এখানে আসলে আপনি যদি আমাদেরকে বলেন। না, অ্যাকচুয়ালি এই লঞ্চটা গতকালকে রাত্রিতে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসছে, সকালে 3:30টার সময় এখানে পৌঁছেছে। এই লঞ্চের যারা লস্কর ছিল তাদের কেউ এখানে ঝাড়ু দিতে এসে লাশটি দেখেছে এবং সংবাদ দিচ্ছে, সেই সূত্রেই আমরা জানতে পারছি। তো আমরা এসে এখন পর্যন্ত তার কি বলে নাম ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তার পাশে একটা কার্ড পড়েছিল, সেই কার্ডটা ধারণা করা হচ্ছে যে তার, এবং সেটা যদি তারই হয় তাহলে তার নাম হচ্ছে রিপন, বাড়ি হচ্ছে নলছিটি ঝালকাঠি। তো সেটা এখন পর্যন্ত কনফার্ম করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে সে কিভাবে হত্যা করা হলো এবং কারা করলো, কেন করলো, অনেক কিছু জানা গেছে কিনা। না, এটা তাকে কুপানো হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় একাধিক কোপের দাগ আছে এবং রীতিমতো পেট থেকে ভুঁড়িও বেরিয়ে গেছে। তো নৃশংসভাবে কারা এবং কেন এই তথ্য জানা গেল কিনা না, এখন পর্যন্ত এরকম কোনো তথ্য পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করতেছি সেটাকে শনাক্ত করার। আরেকটি বিষয় যে আমরা কিছুদিন পরপরই শুনি যে লঞ্চের আসলে লাশ পাওয়া যায়, এই লঞ্চে তো নিরাপত্তা রক্ষী বা কর্মী থাকার কথা, অন্যান্য লঞ্চেও আমরা প্রায়শই শুনি যে লাশ পাওয়া যাচ্ছে। আসলে এখানে যদি নিরাপত্তা রক্ষী বা আনসার থেকে থাকতো, তারা কেন এরকম একটি বিষয় দেখলো না, বা আসলে এই যে নিরাপত্তা শৈথিল্যতা, সেই বিষয়ে আপনি তো নৌ পুলিশের একজন কর্মকর্তা, কি বলবেন? আমি আপনাকে ডেফিনেটলি বলতে পারি যে এই লঞ্চের সিকিউরিটির সঙ্গে কথা বলছি, সুপারভাইজারের সঙ্গে কথা বলছি। মূলত লঞ্চে কোনো রকম সিকিউরিটি নাই। পাবলিক এখানে যে উঠে ভিআইপি ক্যাবিন সহ বিভিন্ন রকম হচ্ছে যাতায়াতের যে ব্যবস্থা আছে, সেখানে সিকিউরিটির কোনো ব্যবস্থা নাই। যদিও নামে মাত্র 3 জন সিকিউরিটি আছে, সেই 3 জন আনসার আছে, সিকিউরিটি আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলে যে তারা এই ওঠা নামার সময় যাতে পাবলিক টিকিট ছাড়া না উঠতে পারে, না নামতে পারে, সেটা দেখে। এমনকি যখন তাদের এই হিসেব নিকেশ হয় তখন কেরানির সঙ্গে যায় টাকা গুনে। আচ্ছা, আসলে নিরাপত্তা, হাজারো যাত্রীর নিরাপত্তা, তাদের বিষয়ে তাদের কোনো হেডেক নাই। তারা নিজেরাই স্বীকার করছে যে তারা এই বিষয়ে দেখে না, বরং তারা ওঠানামার সময় টিকিট না করে যাতে মালিকের স্বার্থ রক্ষা করে, যাত্রীর স্বার্থ, রাইট, যাত্রীর স্বার্থ উপেক্ষিত। রাইট। এভাবে চলতে থাকলে এ ধরনের অপরাধ এর আগেও ঘটেছে, এখন ঘটলো। আসলে যাত্রীদের নিরাপত্তার জন্য মানে কি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন? ডেফিনেটলি আমরা মনে করি যে এই সব মানে লঞ্চগুলোর মালিকদের সঙ্গে কথা বলা উচিত এবং তাদের এই লঞ্চে যাত্রীদের নিরাপত্তা বিধান করার জন্য তাদের যে সিকিউরিটির ব্যবস্থা সেটা করা উচিত। কিন্তু এটা কনফার্ম যে গত 3 বছর আগে নাকি অস্ত্রসহ ডিউটি করতো, বছর 3 আগে এই অস্ত্র উঠাই দিচ্ছে। যাদেরকে রাখা হয়েছে তাদেরকে নিরাপত্তার জন্য রাখা হয়নি, বরং রাখা হয়েছে তাদের স্বার্থের জন্য, যে টিকিট ছাড়া যাতে কেউ উঠতে না পারে, এবং টিকিট করে যদি না উঠে মালিকরা শুধু ব্যবসা করবে, যাত্রীদের স্বার্থ বা নিরাপত্তা দেখবে না, সেটা কি হয়? ডেফিনেটলি না, এটা কোনো মতেই কাম্য না, এটা আমাদের কোনো মতেই কাম্য না। আপনারা কোনো সুপারিশ করছেন বা করবেন বা কোনো চাপ প্রয়োগ করবেন যে মালিকদের? আমরা আমাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের এই মালিকদের সঙ্গে অবশ্যই আমাদের হচ্ছে কথা বলতে হবে, তাদের নিরাপত্তা, পাবলিকের নিরাপত্তা বিধান করার জন্য তারা কি ধরনের ব্যবস্থা নেবে সে সংক্রান্তে আমরা অবশ্যই। বিষয় যে হত্যাকাণ্ডটি ঠিক কোন সময়, আপনারা যে লক্ষণ দেখে কি বুঝছেন যে কোন সময়টায় আসলে হত্যাকাণ্ডটা হলো? ডেফিনেটলি এটা রাত্রিতে হয়েছে এবং একাধিক লোক তার সঙ্গে জড়িত আছে বলে আমার ধারণা, কারণ তার সঙ্গে যে ধস্তাধস্তি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনাদের তদন্ত চলছে বা আসলে কোন পর্যায়ে রয়েছে? হ্যাঁ, আমরা এখন পর্যন্ত লাশ যেটা মানে আমরা পিবিআই, সিআইডি আমরা নিজেরা সমস্তভাবে এই লাশের বিষয় নিয়ে দেখতেছি, পোস্টমর্টেম করা হবে এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে সে একটা চাকরি করে আমাদের ধারণা। তো সেই সংক্রান্তে আমরা তথ্য নিচ্ছি, আশা করি এটা
উদ্ঘাটন হবে। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসলে শুনছিলেন যে এখানকার নৌ পুলিশের একজন কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার, তিনি বলছিলেন যে এই হত্যাকারী ছিলেন একাধিক এবং হত্যাকারীর সাথে যিনি হত্যার কাণ্ডের শিকার হয়েছেন তাদের সাথে ধস্তাধস্তি হয়েছে। আমরা একটু এখানকার যারা সিআইডির যারা কর্মকর্তা আছেন আপনাদের সাথে একটু কথা বলার সুযোগ যদি হয় বলবেন না, দয়া করে আমাদেরকে একটু বলবেন যে আসলে এই যে কোনো কথা বলা যাবে আমাদের সাথে? আসলে সিআইডি পুলিশ তারা কথা বলতে চাচ্ছেন, এখানে একজন কর্মকর্তা রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে কি মনে করছেন যেটি কি মানে কেন ধরনের হত্যাকাণ্ড? আসলে দয়া করে এদিকে একটু যদি মুখটা বলে আপনি বলেন না, কেন ধরনের হত্যাকাণ্ড কি মনে হচ্ছে আপনাদের? হত্যাকাণ্ডটি বিশেষ করে রাত্রে লঞ্চ ছাড়ার পর রাত্রে যে কোনো সময় হতে পারে। আমাদের ক্রাইম সিন ইউনিটে যারা আছেন, ক্রাইম সিন কোন সময় এটা হত্যাকাণ্ড সংঘটিত এটা হলো? সঠিকভাবে নির্ধারণ করা এখনো যায়নি। কারণ হলো লঞ্চের স্টাফ, পাশাপাশি সময়ে যারা সিকিউরিটি গার্ড আছে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। ক্রাইম সিন থেকে আমরা যে সমস্ত জিনিস আলামত সংগ্রহ করব তার থেকেও এর পরিচয় জানার পরেই মূল হত্যাকারী কারা, তার অ্যাসোসিয়েট কারা ছিল জানা যাবে। আসলে এখনো পুরোপুরি লাশটা শনাক্ত হয়নি। তার যে তার পাশে কোনো কার্ডও পাওয়া যায়নি। পরে থাকা যে কার্ড, এই যাত্রী কি ডেকের যাত্রী ছিল নাকি ক্যাবিনের সে ধরনের কিছু? এ ধরনের কোনো তথ্য জিজ্ঞাসাবাদে এখনো পাওয়া যায়নি। যখনই এই লাশটা শনাক্ত হবে তার পরিচয় পাওয়া যাবে, তখন বিস্তারিত জেনে কিভাবে সে এসছে, তার সাথে কারা ছিল এবং কে কে ঘটনার সাথে জড়িত। আরেকটু কথা বলি, আপনি তো সিআইডিতে রয়েছেন, কিছুদিন আগে এই আরেকটি লঞ্চের কেবিনে এক নারী যাত্রীর লাশ পাওয়া গিয়েছিল। এর আগেও আমরা শুনেছি যে লঞ্চের কেবিনে বা বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়। এই যে যাত্রীদের নিরাপত্তা কি আসলে মানে কতদূর রয়েছে লঞ্চগুলোতে? যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। বিশেষ করে যে আনসার সদস্য যারা আছেন তা অপ্রতুল। এই আনসার সদস্য তাদের কাছে কোনো অস্ত্র নেই। পাশাপাশি সময় এই যাত্রীর জন্য 3জন আনসার সদস্য এর স্বল্পতা রয়েছে। আর বিশেষ করে লঞ্চের যে ছাদের উঠার যে সিঁড়িটা, এটা তো সাধারণত ছাদে ওঠা নিষেধ। যার কারণে ছাদের এই সিঁড়িটা ব্লক রাখতে হবে, এখানে যাতে কোনো যাত্রী সাধারণ উঠতে না পারে। কারণ এখানে 2টা চিমনি আছে আর এটা ঘোরাফেরার জন্য না। যেহেতু নির্জন এই জায়গাটা, এই নির্জন জায়গায় এসে ক্রাইম করার সুবিধা হবে। তো লঞ্চ কর্তৃপক্ষের উচিত যারা এখানে ডিউটি থাকবে আনসারের লোকজন, ছাদে উঠার যে সিঁড়িটা এটা তালা মেরে রাখতে হবে, এখানে উঠার কোনো প্রয়োজন নেই। হাজার হাজার যাত্রী ঢাকা বরিশাল নৌ রুটে চলাচল করছে, তাদের নিরাপত্তা কি একেবারেই উপেক্ষিত? নিরাপত্তার জন্য যে বিশেষ করে আনসার সদস্য আছে তা অপ্রতুল, আরও আনসার সদস্য প্রয়োজন। এত আনসার সদস্য, বেশি আনসার সদস্য হলে নিরাপত্তার জন্য সুবিধা। আর আনসার সদস্য যারা আছেন তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তারাও সঠিকভাবে আসলে বলতে পারে না যে কাল রাত্র কখন ঘটনা ঘটেছে। লঞ্চ ছেড়ে আসার পর 3:30টার সময় লঞ্চটা বরিশাল লঞ্চ ঘাটে এসছে। বরিশাল লঞ্চ ঘাটে আসার পর এই রাত্রিবেলার যে ঘটনাটি তারাও সঠিকভাবে নির্ধারণ করতে পারেনি এবং সঠিক সময়টা তারাও বলতে পারে না। তদন্ত চলছে কিনা এই বিষয়ে? আমরা ছায়া তদন্ত আমাদের অব্যাহত আছে। মূল মামলা হওয়ার পর আমাদের ছায়া তদন্ত অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব এই ঘটনার সাথে যারা জড়িত এবং লাশ শনাক্ত, সর্বাত্মক চেষ্টা করব লাশ শনাক্ত করে ঘটনার সাথে জড়িত যারা তাদের শনাক্ত করার জন্য। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শুনছিলেন রাশেদ, আসলে এইটি আসলে কুলুলেস হত্যাকাণ্ড। তবে এই যুবককে 5-6 জন যুবক বা একাধিক যুবক মিলে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটি তারা নিশ্চিত হয়েছেন এবং একদম ভোর বেলা আসলে লঞ্চটি বরিশাল ঘাটে পৌঁছানোর পর হত্যা করা হতে পারে বলে কেউ কেউ অনুমান করছেন। এবং তারা বলছেন যে এই ঘটনায় মামলা দায়ের হবে এবং লাশটি মর্গে পাঠানো হচ্ছে। মামলা দায়েরের পর আসলে তারা এই কুলু অর্থাৎ কেন কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেই বিষয়টি তারা তদন্ত করছেন এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। এই ছিল বরিশাল নদীবন্দর থেকে। রাজ, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আমরা আরও তথ্য জানতে পারবো এ বিষয়ে। দর্শক, সহকর্মী রাহাত খান বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার লঞ্চে যে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে সে সম্পর্কে সবশেষ অবস্থা। এবছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না। সরকারের এমন ঘোষণার 1 মাস পেরোলো, এখনও চূড়ান্ত হয়নি রেজাল্ট তৈরির নীতিমালা। তাই রেজাল্ট ঘোষণার প্রক্রিয়া এবং সময় নিয়ে দুশ্চিন্তায় লাখো শিক্ষার্থী আর অভিভাবক। বোর্ড চেয়ারম্যানরা বলছেন এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবনা, তবে তাড়াহুড়া করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে রেজাল্ট ঘোষণা না করার আহ্বান শিক্ষাবিদদের। বলছেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়ার। ইসাদ সোহেলের ক্যামেরায় সজল দাসের রিপোর্ট। এইচএসসি শিক্ষার্থী পূজা, উচ্চ মাধ্যমিকের বিভাগ পরিবর্তন করায় রেজাল্ট নির্ধারণ হবে কিভাবে তা এখনো জানেন না। রেজাল্ট নিয়ে আছেন দুশ্চিন্তায়। পরীক্ষা হলো না, ফলাফল কি হবে তাও জানি না। এখন আমরা কি করব সেই সিদ্ধান্ত নিতে পারতেছি না। এমন সিদ্ধান্তহীনতায় পড়েছেন লাখো শিক্ষার্থী।
পরীক্ষার ফলাফল কবে হবে? যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ফলাফল হবে কোন প্রক্রিয়ায়, কিংবা যারা ভোকেশনাল থেকে পাশ করছেন তাদের ফলাফল হবে কোন প্রক্রিয়ায়, আবার যারা উন্নয়ন পরীক্ষা দিতে চেয়েছিলেন তাদের ফলাফলও নির্ধারণ করা হবে কোন পদ্ধতিতে? আরেক শিক্ষার্থী তুর্য ভর্তি হতে চান বুয়েটে। করোনা প্রেক্ষাপটে সৃষ্ট লেখাপড়া কেন্দ্রিক নানা জটিলতা সঙ্গী করেই চালাচ্ছেন প্রস্তুতি। এটা একটা তো টেনশন হচ্ছে যে যদি পরীক্ষা দিতাম তাহলে রেজাল্টটা ভালো বা খারাপ একটা জিনিস আমরা বুঝতে পারতাম, যে এটা আইডিয়া করতে পারতাম কিভাবে হতে পারে। অভিভাবক, শিক্ষার্থী সবাই আছেন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। অস্পষ্টতাগুলো রয়ে গেছে, বিভাগ চেঞ্জ, বিশেষজ্ঞ বোর্ড বসে সেটা একটা সুরাহ করা দরকার। যদি যত শীঘ্র সম্ভব রেজাল্টের বিষয়টা হয়ে গেলে আমরা ভার্সিটির আশা করতে পারি। এই যখন বাস্তবতা, তখন ফলাফল তৈরির প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সরকার। বোর্ড প্রধানরা বলছেন কাজ চলছে। বেশ কিছু নীতিমালা করতে হবে, তো নীতিমালা করা হয়েছে, প্রস্তাব গেছে, ওইটা অনুমোদন হলে চূড়ান্ত হলে আমরা সেই মোতাবেক রেজাল্ট তৈরি হবে। এখনো কমপ্লিট সিদ্ধান্ত হয়নি, আমরা বিভিন্ন রকম প্রস্তাব দিচ্ছি, মিনিস্ট্রি থেকে এটা অ্যাপ্রুভালে আসবে। অটো পাসের সিদ্ধান্তই অযৌক্তিক, এজন্য জটিলতা নিশ্চিত। তবে তাড়াহুড়া করে দায়সারা রেজাল্ট না দেওয়ার আহ্বান এই শিক্ষাবিদের। রেজাল্ট তৈরিতেও সমস্যা সৃষ্টি হবে এবং এইচএসসি পাশ করে হায়ার এডুকেশনে, ইউনিভার্সিটিতে বা মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার ক্ষেত্রেও বিরাট সমস্যার সৃষ্টি হবে এবং ওই ক্ষেত্রে এই সমস্যাগুলি এখন দেখা দিচ্ছে। সুনির্দিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত এই জটিলতা দূর করার কথাও বলছেন এই শিক্ষাবিদ। সজল দাস, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ায় কর্মরত প্রায় 4 লাখ অবৈধ বাংলাদেশি। তবে পাসপোর্টের মেয়াদ না থাকায় নির্দিষ্ট সময়ে বৈধ হতে পারা নিয়ে সংশয়ে এই কর্মীরা। রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই সুযোগ কাজে লাগাতে সরকারের দ্রুত পাসপোর্ট সরবরাহের ব্যবস্থা করতে হবে। মালয়েশিয়ার প্রতিনিধি শাহাদাত হোসেনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 10,57,000 বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে মালয়েশিয়ায়। এই বিপুল সংখ্যক অভিবাসী কর্মীর হাত ধরে শক্তিশালী হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। করোনাকালে যখন দেশের বৈদেশিক শ্রমবাজারের কোথাও কোনো সুখবর নেই, তখন মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ 15টি দেশের নাগরিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। ঘোষণা অনুযায়ী 4টি সেক্টরের কর্মীরা বৈধ হতে পারবেন। এর মধ্যে রয়েছে স্থাপনা বা নির্মাণ খাত, উৎপাদনশীল খাত, বনায়ন খাত এবং কৃষি খাত। 16 নভেম্বর থেকে আগামী বছর 30 জুন পর্যন্ত সময়সীমার মধ্যে বৈধ হতে পারবেন তারা। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, দালাল না ধরে সরাসরি নিয়োগকর্তা বা কোম্পানির মাধ্যমে মালয়েশিয়া ইমিগ্রেশনের ইমেলে আবেদন পাঠিয়ে বৈধ হতে পারবেন অবৈধরা। মালয়েশিয়া সরকার ঘোষিত 4টি সেক্টরে প্রায় 3 থেকে 4 লাখ প্রবাসী বাংলাদেশি অবৈধ আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের বেশিরভাগেরই পাসপোর্টের মেয়াদ না থাকায় এই সুযোগ কাজে লাগানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 2018 সালে মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছে, সেটা দালালের কারণে হোক, পাসপোর্ট বিলম্বিত হওয়ার কারণে হোক, আমরা করতে পারি না। আমরা পাসপোর্ট করতে গেলে, নতুন করে কিংবা রেনু করতে গেলে বাংলাদেশ এম্বাসি 3 থেকে 4 মাস সময় লাগিয়ে দেয় আমাদের পাসপোর্টটা হাতে পাইতে। আমরা সঠিক সময়ে যদি পাসপোর্ট পাই তাহলে আমরা এই সুযোগটি কাজে লাগাইতে চাই। প্রবাসী কর্মী ও দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত পাসপোর্ট সরবরাহের পরামর্শ সংশ্লিষ্টদের। পররাষ্ট্র মন্ত্রণালয় যে একটু এক্সট্রা উদ্যোগী হয়ে আমাদের দূতাবাসের যদি এখানে লোকবল কম থাকে, আমাদের এখান থেকে যদি কিছু লোকবল এই টাইম পিরিয়ডের জন্য সম্ভব হয় পাঠানো, যাতে দ্রুত সময় আমাদের কর্মী ভাইরা সেখানে পাসপোর্টটি পেতে পারেন। কারণ এই সুযোগটি যদি তাদের এই সময়টা হাতছাড়া হয়ে যায়, তাহলে একটা বড় অংশের কর্মী আমাদের আবার আনডকুমেন্টেড বা আনরেজিস্টার্ড থেকে যাবেন, যাদেরকে এট দি লাস্ট ফেরত আসতে হবে। বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে বেশ কয়েক মাস ধরেই বিপুল চাহিদার বিপরীতে বাংলাদেশ থেকে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন ও সরবরাহে স্থবিরতা নেমে এসেছে। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনে হয়রানির শিকার হয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। দিনের পর দিন এই হয়রানিতে পড়তে হয় দেশের রেমিটেন্স যোদ্ধাদের। শত শত কিলোমিটার দূর থেকে আসা প্রবাসীরা প্রিটোরিয়ার বাংলাদেশ হাই কমিশনে ভ্রমণ ছাড়পত্র অনুমোদনের জন্য হাই কমিশনের অপেক্ষায় বসে থাকতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দিনের পর দিন হাই কমিশনারের এমন অবহেলায় চরম ভোগান্তিতে পড়তে হয় প্রবাসী বাংলাদেশিদের। হাই কমিশনারের এমন অবহেলা ও নিষ্ক্রিয়তা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান ভোগান্তিতে পড়া প্রবাসীরা।
দেখেন এখানে যে সকল বাইরে আসছে সবাই কিন্তু সকাল 11টা থেকে এখানে দাঁড়িয়ে আছে জাস্ট একটা সাইনের জন্য, পাসপোর্টের জন্য। কিন্তু বাংলাদেশের যে অ্যাম্বাসেডর হাই কমিশনার, ওই হাই কমিশনার সকালে 11টা বাজে বাইরে এসে মাত্র উনি আসছে। আমি যখন ওনার সাথে কথা বলতে চেষ্টা করলাম, উনি আমার কোনো রেসপন্ড করে না, আমার সাথে কোনো কথা বলে নাই। আমরা যারা প্রবাসী আছি, স্পেশালি সাউথ আফ্রিকাতে আছি, আমাদের একটাই অনুরোধ, যাতে মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটা দেখে বাইরে কার্যক্রম করে, বাইরের বিচার করে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হেফাজতে ইসলাম এখন জুনায়েদ বাবু নগরীর হাতে। পাল্টা কমিটি গঠনের পথেই হাঁটছে হেফাজত ইসলাম গঠনের রূপরেখা তৈরি করছেন পদবঞ্চিতরা। ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যানও করেছেন তারা। তবে হেফাজত নেতাদের একাংশ বলছেন জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বে এগিয়ে যাবে হেফাজত। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসেন কাশেমিকে মহাসচিব করে 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশে 64 জেলার হেফাজতের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কমিটি গঠন হয়েছে বলে জানালেন নতুন দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক। আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং আল্লামা নূর হোসেন কাশেমের নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের ওলামা ইকরাম, হেফাজত ইসলামের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ যে আছে সেটা কালকে প্রমাণিত হয়েছে। তবে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন আল্লামা শফির অনুসারীরা। তাদের অভিযোগ, নতুন কমিটিতে বিলুপ্ত কমিটির নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, যুগ্ম মহাসচিব মাওলানা মাইনুদ্দিন রুহি ও মুফতি ফয়জুল্লাহ ও প্রয়াত আল্লামা শাহ আহমেদ শফির ছেলে মাওলানা আনাস মাদানী সহ প্রায় অর্ধশত শীর্ষ নেতা বাদ পড়েছেন। নবগঠিত কমিটিতে যোগ্যদের মূল্যায়ন হয়নি বললেন এই নেতা। আর কমিটি গঠন নিয়ে শাহ আহমদ শফির অনুসারীদের বিরোধিতাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে মনে করছেন এই নেতা। হেফাজত যেহেতু বৃহৎ শক্তি, এই শক্তিকে দুর্বল করার জন্য তো ষড়যন্ত্র থাকবেই, ষড়যন্ত্র ছিল এবং ভবিষ্যতে থাকবে। সুতরাং এই ষড়যন্ত্রকে আমরা কোনো ধরনের তোয়াক্কা করছি না। আগামী শনিবার আহমেদ শফির স্মরণ সভা হবে, আর ওই দিনই পদবঞ্চিতরা পরবর্তী পদক্ষেপ নেবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে 18 থেকে 30 বছর বয়সী নারীরা সাইবার অপরাধের শিকার হচ্ছেন। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমই বর্তমানে সাইবার অপরাধের শীর্ষ মাধ্যম। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন গতানুগতিক ধারার আইনের কারণে কমানো যাচ্ছে না সাইবার অপরাধ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ভার্চুয়াল জগৎ মানেই অপরিচিত, চিরচেনা মানুষটিও যেন এই জগতে অচেনা অজানা। এমনই ঘটেছে প্রিমার বেলায়। পেশায় একজন অভিনেত্রী হলেও হ্যাকারের অভিনয়টি কোনোভাবেই ধরতে পারেননি তিনি। পরিচিত জন ভেবে নিজেই দিয়ে দিয়েছেন ব্যক্তিগত তথ্য। কোনো শত্রুতা নেই, সো হ্যাকারকে আমি চিনি না, হ্যাকারও হয়তো বা আমাকে চিনে না। সো সে আরেকজনের আইডি হ্যাক করে ওই আইডি দিয়ে আমার সাথে কথা বলে আমার আইডি হ্যাক করে ফেললো। সো এখানে মানে আমাকে একদম জাস্ট টোটালি বোকা বানানো হয়েছে, আর কিছুই না। প্রিমার মতো এমন ভুক্তভোগীর সংখ্যা বাংলাদেশে কম নয়। তবে আইটি অ্যানালিস্টরা বলছেন সচেতনতার অভাবেই বেশিরভাগ হয়রানির ঘটনা ঘটে। আইডিগুলো হ্যাক করে প্রথমত ওরা বন্ধু বান্ধবের কাছে টাকা পয়সা দাবি করে, দ্বিতীয়ত তাদের আইডি থেকে যদি পার্সোনাল কোনো ইনফরমেশন পায় ওগুলা দিয়ে হ্যারাস করে। সাইবার অপরাধ প্রতিরোধের জন্য কার্যকরী কোনো ব্যবস্থা না থাকায় এই অপরাধ বন্ধ করা যাচ্ছে না বলে মত প্রযুক্তি বিশেষজ্ঞদের। কেন আমার কাছে পুলিশের কাছে যেতে হবে, কেন আমাকে কেস করতে হবে, কেন তথ্য তো রয়ে গেছে সেন্ট্রালি যে সে এই ক্রাইমটা করতে যাচ্ছে বা এই ক্রাইমটা করছে। আমি যখন ক্রাইমটা করতে যাচ্ছে তখন আমি তাকে আটকে দিচ্ছি না কেন, বা যখন ক্রাইমটা করতেছে তখন কেন আমরা স্বতঃপ্রণোদিত হয়ে আমার তার শাস্তির ব্যবস্থা করতেছি না। সাইবার অপরাধ এক বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছেন ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়াতে জোর চেষ্টা চলছে। আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আইনের প্রয়োগ এবং সমঝোতার দিকে নজর দিচ্ছি। সেই জন্য আমরা durbar21.org এবং ইউনিসেফের সাথে আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটা safeinternet.unicef.org। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্য মতে বাংলাদেশে সাইবার অপরাধের শিকার হন 18 থেকে 30 বছরের 80% নারী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
চীনের নেতৃত্বে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মুক্ত বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অংশ না নেয়ায় আগামীতে বাণিজ্যিক ক্ষতির মুখে পড়তে পারেন এমন আশঙ্কার কথা বলছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে বাংলাদেশকে আনুষ্ঠানিক অবজারভার হওয়ারও পরামর্শ পোশাক ব্যবসায়ীদের। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এলডিসি থেকে উন্নীত হলে রপ্তানিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া প্রতিযোগী দেশগুলোর কাছে সক্ষমতা হারাতে পারে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দীর্ঘ ৮ বছরের আলোচনা ও হিসাব নিকাশ শেষে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৫ দেশ মিলে গঠন করা হলো বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল। গেল রোববার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের 10 দেশ এবং চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আরসিইপি নামের এই মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করে। বিশ্ব অর্থনীতির ৩০% ধারণকারী এই দেশগুলোতে আছে বৈশ্বিক জনসংখ্যারও ৩০%। রয়েছে ২০২ কোটি ভোক্তা। অনেকের মতে এই চুক্তি বিশ্ব বাণিজ্যে মৌলিক এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। যদিও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ এই চুক্তিতে অংশ না নিলেও রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তবে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বলছেন, বাংলাদেশের উচিত অন্তত পর্যবেক্ষক নিযুক্ত হওয়া। ব্যবসায়িক ক্ষতি অবশ্যই আছে। বিজিএমই যাতে অনুরোধ করছে যে এখন এটাকে সরকার যেন খুব কাছাকাছি অবজার্ভ করে, আনুষ্ঠানিক অবজারভার দেয় এবং রুলস অফ অরিজিনের ব্যাপারে তারা যেন যথেষ্ট সতর্ক অবস্থান নেয়। তো বছর ধরে যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে ইন্ডাস্ট্রি গড়ে দাঁড়িয়েছে, এনারা কিন্তু অ্যাডভান্সেসটা পেত। বাংলাদেশ শুড পারসিউ যে এখানে কিভাবে ঢোকা যায়, কারণ আমরা কিন্তু ওয়েস্টার্ন ইকোনমি যেগুলো আমাদের মেইন এক্সপোর্ট মার্কেট, এদের কিন্তু আস্তে আস্তে ক্যাপাসিটি কমে আসছে। বিশ্বের বড় বাণিজ্যিক জোটগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করা না গেলে এলডিসি থেকে বেরিয়ে যাবার পর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরাও। বিশেষ করে পোশাক খাতে প্রতিযোগিতা সক্ষমতা হারাতে পারে বাংলাদেশ। অবশ্যই ভিয়েতনাম বা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার, লাওপিডিয়ার, তারা শূন্য শুল্ক সুবিধা নিয়ে চীনের বাজারে ঢুকতে পারবে। আমাদের সেই সুবিধাটা তখন আর থাকবে না। ভিয়েতনাম এখান থেকে কিছুটা হলেও উপকার পেতে পারে। ভবিষ্যতের বাজারটা কিন্তু হচ্ছে এশিয়াতে, এবং এশিয়ার যে বাজার সেটা কিন্তু পৃথিবীর অন্য যে কোনো বাজারের চাইতে এখনই অনেক বড়, এবং আরএমজির ক্ষেত্রেও 2025 সালের মধ্যেই তারা 1 নম্বর বাজার হয়ে যাবে। নতুন এই জোটে যুক্ত হয়নি প্রতিবেশী ভারতও। তবে আরসিইপি দেশগুলোর মধ্যে বিনিয়োগ ও উন্নয়নে যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, তাতে জোটভুক্ত দেশগুলোর কাছে ব্যবসা হারাতে পারে এমন শঙ্কাও থাকছে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাক ও আফগানিস্তান থেকে আরও মার্কিন সেনা প্রত্যাহারের আদেশ দিতে পারেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছে, আগামী মধ্য জানুয়ারি নাগাদ এসব সেনা প্রত্যাহার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। গেল সেপ্টেম্বরে ইরাক থেকে এবং এর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে আগামী বছরের 15 জানুয়ারির মধ্যে দেশ দুটি থেকে আরও বেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনার কথা ইতিমধ্যে সামরিক বাহিনীর নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা 5,000 থেকে কমিয়ে 2,500 করা হবে, আর ইরাকে 3,000 থেকে কমিয়ে 2,500 করার কথা জানানো হয়েছে। অবশেষে জো বাইডেন জয়ী হওয়ার কথা স্বীকার করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন জালিয়াতি করে জয় পেয়েছেন দাবি করে পরাজয় মেনে নেবেন না বলে আবারও জানালেন ট্রাম্প। এদিকে নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে ক্ষোভে উত্তাল তার সমর্থকরা। এর জের ধরে রাজধানী ওয়াশিংটনে চলমান বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সাথে চলে ধরপাকড়ও। চন্দ্রানী চন্দ্রা ডেস্ক রিপোর্ট। বাইডেন কারচুপি ভোটে জিতেছেন বলে পরোক্ষণিতা কথা উল্টালেন ট্রাম্প। রোববার প্রথমবারের মতো তিনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন বলে মন্তব্য করলেও ভোট জালিয়াতি করে বাইডেন জয় পেয়েছেন বলে টুইটে উল্লেখ করেন। একই সঙ্গে জানান, হাল ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প আরও বলেন, নির্বাচনে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়নি। এমনকি গণমাধ্যমগুলোও ভোট কারচুপির বিষয়ে নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আগামী দিনগুলোতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা কোভিড মোকাবেলায় জরুরি অর্থ বরাদ্দে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেনের শীর্ষ উপদেষ্টা রন ক্লেইন। রোববার এক বিবৃতিতে তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই কোভিড মোকাবেলায় তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে এক হয়ে কাজ করতে চান। এমন অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল তার লাল শিবিরের সমর্থকরা। বিক্ষোভের সময় কৃষ্ণাঙ্গদের সাথে মারামারিতে জড়ান ট্রাম্পের কঠোর সমর্থকরা। একজনকে ছুরিকাঘাত করা হলেও নেওয়া হয় হাসপাতালে। ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আমি আত্মবিশ্বাসের সাথে আপনাদের জানাতে পারি। সহিংসতার সাথে জড়িত সন্দেহে কমপক্ষে 10 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। একই সাথে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এর আগেও ট্রাম্প সমর্থকদের আয়োজনে মিলিয়ন মেগা মার্চ কর্মসূচি পালিত হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে খেলার খবর। দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ হয়েছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। তবে হেড কোচ ডাগআউটে না দাঁড়াতে পারলেও তার দেয়া পরিকল্পনা মতোই খেলবে বাংলাদেশ। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্সে আপাতত আস্থা জামাল ভুঁইয়ার। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের পরিকল্পনা নেওয়ার ক্ষণে জেমিডের করোনা আক্রান্ত হবার দুঃসংবাদ। নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটার আগে তাই মূল পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসবে জামালদের। ডাগআউটে জেমির জায়গায় আপাতত স্টুয়ার্ট ওয়াটকিন্সে ভরসা রাখার বিকল্প নেই টিম ম্যানেজমেন্টের। ক্যাপ্টেন জামালের কথায় স্পষ্ট, জেমির দেয়া পরিকল্পনাই খেলবে দল। জেমির সুস্থতা কামনা করছি আমরা। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচের পরই আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। নিশ্চয়ই জেমির সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা হবে, সেই অনুযায়ী খেলবো আমরা। And he has to. The instructions are the same. The tactical things are the same. So that is our duty to follow these. You know what the coaches are expecting for us. So I don't think it's gonna be a problem if Jamie is not there because we have Stewart there. অন্যদিকে বাংলাদেশ কোচের করোনা পজিটিভ হওয়ার খবরটা নাড়া দিয়েছে নেপাল কোচ মহারজনকে। আমি মনে করি জেমি করোনা আক্রান্ত হওয়ায় বাংলাদেশ দলের পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে, যেমনটা আমাদের বেলায় ঘটেছে। আমরা এখানে আসার আগে আমাদের 7 ফুটবলার করোনায় আক্রান্ত ছিল। তাদের ছাড়া বাংলাদেশে এসে আমাদের পরিকল্পনায় অনেক পরিবর্তন আনতে হয়েছে। 17 নভেম্বর বিকেল 5টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ফেসবুক লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিলেন সিলেটের এক যুবক। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেটের সাবেক খেলোয়াড় ও সাকিব ভক্তরা। বিষয়টি জানার পরই অভিযানে নেমেছে পুলিশ, দায়ের করা হয়েছে মামলা। এদিকে কলকাতায় পূজা উদ্বোধন করতে যাননি জানিয়ে নিজের ভুলের জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার রাতে মহসিন তালুকদার তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এক পর্যায়ে হাতে একটি রামদা উঁচিয়ে সাকিবকে গলা কেটে টুকরো টুকরো করে হত্যার ঘোষণা দেয় ওই যুবক। চলে অশ্লীল গালাগালিও। ফেসবুক আইডি থেকে জানা যায় সে নগরীর জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকার বাসিন্দা। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন সাকিব ভক্তরা। সাকিব আল হাসানের বিরুদ্ধে এরকম যখন কিছু একটা করছে, বিশেষ করে আমার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে, তখন জিনিসটা আমাদের জন্য আসলে দুঃখজনক, কষ্টের। একজন মানুষ হিসাবে এইরকম কর্মকাণ্ডের গুরুত্ব প্রতিবাদ জানাচ্ছি আমি। এত প্রকাশ্যে রামদা নিয়ে ফেসবুক লাইভে এসে হুমকি দেয়, এটা আসলে আমাদের যুব সমাজের একটা অবক্ষয় বলতে হবে। এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জানান, ফুটেজ দেখে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অভিযানে নেমেছেন। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানালেন এই কর্মকর্তা। এই অপরাধীকে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে, 0 টলারেন্সে নিবে। এখানে আপনার আইসিটি অ্যাক্টের মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে মামলা শীঘ্র রুজু হবে এবং তাকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে নিজের ইউটিউব চ্যানেলে পূজা উদ্বোধনের বিষয়টি নিয়ে কথা বলেন সাকিব আল হাসান। এ সময় নিজের ভুলের জন্য ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। সময়টা আমি ওই পূজা মণ্ডপে ছিলাম সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি।
যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করব না। তারপরেও হয়তো বা ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটা যদি আপনারা মনে করে থাকেন, অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী, এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইনফরমেশনটা কাতার বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলের আলাদা ম্যাচে বুধবার ভোরে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। সেন্টনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর 5টায় উরুগুয়ের আতিথ্য নেবে দারুণ ছন্দে থাকা সেলেকাওরা, আর সকাল 6:30টায় পেরুর মুখোমুখি হবে আলবিসেলেস্তাওরা। বিস্তারিত তৌহিদুল ইসলামের রিপোর্টে। বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অঞ্চলে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। বলিভিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে বাছাই পর্বের মিশন শুরু করেছিল সেলেকাওরা। এরপর পেরুর বিপক্ষে 4-2 গোলে জয়ের পর সবশেষ ম্যাচে ফিরমিনোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে এই অঞ্চলের টেবিলের শীর্ষে রয়েছে তৃতীয় শিষ্যরা। এবারে উরুগুয়েকে হারিয়ে টানা 4 জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলার বিপক্ষে পায়ে চোট পাওয়ায় এই ম্যাচে থাকছে না নেইমার। এছাড়াও ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকছেন ফিলিপে কৌতিনিও, ফ্যাবিনিও ও মিলিতাও। আক্রমণ ভাগের দায়িত্বটা থাকবে রিচার্ডসন ও জেসুসের ওপর। তাদের সঙ্গে শুরু থেকেই থাকতে পারেন ফিরমিনো। এদিকে বাছাই পর্বের অপর ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। দিবালা, অ্যাগুয়েরোদের ছাড়াই বাছাই পর্বের শুরুটা দারুণ করে আলবিসেলেস্তারা। নান্দনিক ফুটবল প্রদর্শন করে নিজেদের প্রথম 2 ম্যাচ জিতে নেয় তারা। তবে সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে ভক্তদের হতাশ করেছে স্ক্যালোনির শিষ্যরা। পেরুর বিপক্ষে 1997 সালের পর কখনোই হারেনি আর্জেন্টিনা। সবশেষ দেখায় গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয়েছিল তাদের। এবারে তাই বাড়তি সতর্ক থেকেই মাঠে নামবে তারা। প্যারাগুয়ের বিপক্ষে চোট পেয়ে স্পাইনের হারে ফাটল নিয়ে মাঠ ছেড়েছেন প্যালাসিও। ফলে লম্বা ইনজুরিতে পড়তে যাচ্ছেন এই ফরওয়ার্ড। তার জায়গায় মূল একাদশে দেখা যেতে পারে লো সেলসোকে। চোট কাটিয়ে ফিরেছেন রক্ষণভাগের কান্ডারি ট্যাগলিয়াফিকো। আর আক্রমণে মেসি, মার্টিনেজদের সঙ্গে থাকতে পারেন গঞ্জালেস। ফলে সাইডলাইনেই থাকতে হবে ডি মারিয়াকে। তৌহিদুল ইসলাম, নিউজ 24। দর্শক, নবান্ন উৎসবের খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। একদিকে নগরায়ন কিংবা আকাশ সংস্কৃতি যার প্রভাবেই বলা হোক না কেন, বাংলার প্রাচীন ঐতিহ্য নবান্ন উৎসব এখন খুব একটা দেখা যায় না গ্রামেও। শহরের ছোঁয়া এখন যেন প্রত্যন্ত এলাকায় লেগেছে। তবুও অনেকে আছেন যারা ঐতিহ্যে বাঁচেন, ধারণ করেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি গ্রামে এখনও নবান্ন উৎসব বাঁচিয়ে রাখতে বড় আয়োজন করেন কৃষকরা। সেই গল্প শুনব কাজী শাহেদের কাছে। গল্প কবিতায় নবান্ন এসেছে অন্যভাবে। বাংলার শস্যহীন প্রান্তরে যখন গভীর অঘ্রাণ এসে দাঁড়ায়, তখন উৎসবের রং ছড়িয়ে পড়ে বাংলার আকাশ অন্তরিক্ষে। অগ্রহায়ণে ধান কাটার উৎসব বাঙালির প্রাচীন ঐতিহ্য। পয়লা অগ্রহায়ণ মানেই ছিল বাঙালি গৃহস্থ বাড়িতে উৎসবের আমেজ। নতুন ধানের গন্ধে মম উঠান বাড়ি। আল্লাহ যেন আমরা বাঁচিয়ে রাখুক, আগামীতে আবার আসার চিন্তা ভাবনা নেব। এটা খুবই খুশি, আনন্দ। আয়োজন গুলো আরো ভালো লাগছে, যে মানুষগুলা দেখছি আরো আনন্দ লাগছে। প্রতি বছরই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুরে থাকে নবান্নের নানা আয়োজন। ফুটে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্য। নবান্ন উৎসবে যোগ দিতে আসেন অনেকে। এই প্রোগ্রামগুলোকে দেখা যায় না, হয় না, তো এই ঘটা করে করা হয় না, বা প্রশাসন থেকে এটাও উদ্যোগ সেরকম নেওয়া হয় না। তো এখানে যে আজকে ধান কাটা উৎসব যেটা করা হচ্ছে, মূলত বাঙালি জাতিকে দেখানোর জন্য। গ্রামীণ জীবনের যে এই ধান কাটার উৎসব, আমরা মাঠে যেতাম, সেই মাঠে দিন রাত যারা এই ধান কাটতো তাদের সাথে থাকতাম। একটি যে গন্ধ, যে নতুন ধানের যে একটা গন্ধ, সেই গন্ধও কিন্তু একটি মন মাতানো একটি গন্ধ। গ্রাম বাংলার কৃষি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি একটি দিন উৎসবে মেতে উঠতে এমন আয়োজন, বলছেন কৃষক মনি। গ্র্যাজুয়ালি এটার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে একটা সমাজ, একটা দেশ বা জাতি সামগ্রিকভাবে আগাতে হয়। তো আমরা চেষ্টা করছি যে আনন্দও করব, সাথে সাথে আমরা আমাদের কৃষিকে আধুনিকায়ন করব এবং মজা করে একটা দিনকে উদযাপন করতে চাই। কৃষিজীবী সমাজের শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে আচার অনুষ্ঠান ও উৎসব পালন করা হয়, নবান্ন উৎসব তার মধ্যে একটি। নতুন ধানের গন্ধে ভরে উঠবে কৃষকের গলা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দর্শক, এই ছিল বিরতিহীন সংবাদের এখনকার আয়োজন। ধন্যবাদ পুরো সময়ের সাথে থাকার জন্য।